রাধে রাধেই তো শুরু করছি। তা আগের দিন তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার শেষ করেছি। তা আজকে এবার শুরু করছি তাপের ঘটনাসমূহ বা থার্মাল ফেনোমেনা। তা সবার আগে বলি তাপ কাকে বলে, তাপ জিনিসটা কি। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বাড়ে, যা বর্জন করলে বস্তুর উষ্ণতা কমে। তেমন উদাহরণ কি ধরে নাও, ধরো যে কোনো একটা জিনিস তুমি রোদে রাখলে মানে কি, তার উপর সূর্যের আলো পড়ছে, তার উপর তাপ প্রয়োগ করছে, আর তাপ প্রয়োগ হওয়ার পরে কিছুক্ষণ পর তুমি সেটাকে হাত দেবে, দেখবে গরম লাগছে। তার মানে কি? তার মানে ওর উষ্ণতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। তাপ প্রয়োগের ফলে মানে যেটা প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে তাপ, আর যেটার পরিবর্তন হয়েছে সেটা কি? সেটা হচ্ছে উষ্ণতা। তাহলে এবার আমরা তাপ কি বুঝতে পারলাম। তা উষ্ণতা ছাড়া তাপের আরেকটা জিনিসও পরিবর্তন হয়, সেটা হচ্ছে কি, তাপের বলছি বস্তুর আকারেরও পরিবর্তন হয়, অর্থাৎ সেটি আয়তনে বেড়ে যায়। তা এর উদাহরণ কি, অনেক সময় দেখবে যেগুলো কাচের পাত্র, সেই কাচের পাত্রে কি হঠাৎ করে যদি তুমি গরম জল ঢেলে দাও, কিংবা সেটাকে আগে কাচের পাত্রটা সহ কিছু তুমি উত্তপ্ত করেছো, হঠাৎ করে নিচ দিয়ে তুমি ঠান্ডা জল ঢেলে দাও, তাহলে কী হয়? কাচের পাত্রটা ফেটে যায়। সেটা কী জন্য হয়? থার্মাল এক্সপ্যানশনের জন্য। ধরো একটা কাচের পাত্র, ঠিক আছে, ধরো কাচের, আমরা ছোটোবেলায় যখন কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করতাম, কাচের টেস্ট টিউব ফাটানোয় আমাদের অনেকের রেকর্ড ছিল। সেখান থেকে বলছি, তো ধরো আমি এখানে আগে নিচে হিট দিলাম, তাহলে কি আগে নিচের অংশটা উত্তপ্ত হলো, তাই তো? নিচের অংশটা উত্তপ্ত হলো, আর যে দিকটা উত্তপ্ত হবে সেদিকটা আগে বাড়বে, সেক্ষেত্রে কিছু হবে না। কিন্তু যখনই ধরো ওপর দিয়ে আমি এখানে জল ঢেলে দিলাম, এটাকে ঠান্ডায় নিয়ে গেলাম, আগুন থেকে সরিয়ে দিলাম, তারপরেও তো এটা উত্তপ্ত হয়ে থাকবে। তো ওপর দিয়ে আমি জল ঢেলে দিলাম হঠাৎ করে, তাহলে কি জল ঢালার ফলে এই জায়গাটা আগে সংকুচিত হবে, মানে আগে এটা তো প্রসারিত হয়ে আছে গোটাটা নিচটা, এটা আগে সংকুচিত হয়ে হবে, আর এটা পরে, এর ফলে কি জায়গাটা ফেটে যাবে। এরকম অনেকবার হয়েছে। কিংবা সবচেয়ে আরও ভালো উদাহরণ, কাচের যে কাপে হঠাৎ যদি ধরো চা ঢালা হলো, ঠিক আছে, ভালো আঁকতে পারি না, এমনি উপর দিয়ে বোঝাচ্ছি। কাচের কাপ ধরো, হঠাৎ করে এখানে গরম চা ঢালা হলো, তাহলে কি? তো কাচ তো তাপের কুপরিবাহী, আর হঠাৎ করে ঢালা হলে কী হবে? এই যে কাচের যে ভেতরের অংশটা, এটা আগে আয়তনে বাড়ার চেষ্টা করবে, এর ফলে কি? এর ফলে দেখা যাবে যে আর বাইরেটা তো তখনই বাড়বে না, আর ভেতরের অংশটা বাড়ার চেষ্টা করবে, তাহলে কি দেখা যাবে যে এখানে ক্র্যাক ধরে গেছে, হঠাৎ করে এখানে ক্র্যাক ধরে গেছে বা ফেটে গেছে। তা এটা হচ্ছে একটা চোখের সামনে উদাহরণ, যেটা প্রায়শই দেখতে পাওয়া যায়। আর একটা উদাহরণ দেখবে, অনেক ফ্রিজে এই জিনিসটা হয় যে গেটটা যদি অনেকক্ষণ খোলা রাখা হয়, গেটটা অনেকক্ষণ খোলা রাখলে ফ্রিজের যে দরজাটা, তাহলে কি একটা সাইরেন বাজে, একটা আওয়াজ হয়। সেটা কি? সেটা প্রধানত একটি দ্বিধাতব পাত, যেটার উষ্ণতা বাড়লে কি সেটা বেঁকে যায়। আর সেটা কেন বেঁকে যায় সেটা আমি এখনই তোমাদের বোঝাচ্ছি।
তাহলে দ্বিধাতব পাত সেটা কি জিনিস? ধরো একটি মেটেরিয়াল, ধরো এটাকে একটু সরু করে দিই, বুঝলে? একটি দ্বিধাতব পাত, একদিকে লোহা আছে আর একদিকে তামা। একটা ধরো লোহা আর একটা তামা, তাই তো? তা তাপ দিলে আগে তামা বাড়ে, তারপর লোহা বাড়ে। মানে তাপ দিলে লোহাটা কিন্তু একটু, মানে একই পরিমাণ যদি তাপ দেওয়া হয় তামা আর লোহাকে, তাহলে কি তামাটা, এই লোহাটার দৈর্ঘ্য কম বাড়বে, তামাটা একটু বেশি। তাহলে তাহলে এর ফলে কি হবে? ধরো এটাকে তাপ দিলাম, লোহাটা যদি কম বাড়ে, তামাটা বেশি বাড়ে, তাহলে কি এটা তো দুটো ঠিকই আছে একেবারে, তাহলে কি একটু এদিকে বেন্ড হয়ে যাবে। তো দেখা যাবে যে এইভাবে বেন্ড হয়ে গেছে। এটা তামা আর এটা লোহা, তাই কি লোহাটা কম বাড়ার ফলে একটু কম বেঁকেছে, এইটা তামাটা বেশি বাড়ে, তার জন্য একদিকে বেশি বেঁকে গেছে। তো যেটা আমি এখনই একটা ফ্রিজের উদাহরণ দিলাম, সুইচটা। তাহলে যদি ধরো একটা ফুল সার্কিটে একটি সার্কিট আঁকছি, এইটা ধরো সুইচ, এইভাবে এই জায়গাটা বেঁকে আছে, এটা যদি সোজা থাকে তাহলে হবে এইটুকু জায়গা, ধরো ঠিক আছে? সোজা থাকলে তো হবে না, যেটা বড় করে আঁকছি। সেটটা এমনভাবেই করা থাকে, ধরো এই যে দ্বিধাতব পাত, এটি সোজা থাকে। আর ফ্রিজের দরজা খোলা রাখলে কি হয়, সেটার ভেতরে একটু তাপমাত্রা বেড়ে যায়। একটু তাপমাত্রা বাড়ার ফলে কি হয়, দেখা যায় যে এইটা সামান্য দুটোই একটু বেন্ড হয়ে গেছে, এটা একটু বেশি, এটা একটু কম। আর আর এটাকে ঘিরেই একটা সার্কিট তৈরি করা থাকে, যে সার্কিটটা কমপ্লিট হলেই সাইরেন বাজে, ঠিক আছে? সাইরেন বাজবে। সে হলো, এবার বুঝলে? এবার তোমাদের কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র আর আয়তন প্রসারণ গুণাঙ্কটা, এটা এবার তোমাদের বোঝাচ্ছি। তার প্রথম ক্ষেত্রে কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? তো ধরে নিই একটি ধাতব পাতের দৈর্ঘ্য ধরে নিলাম, এটা কিন্তু ধরি L1, আর এটার উষ্ণতা আগে ছিল কি, উষ্ণতা
ছিল কত θ1, আর তবে এটাকে আরও উষ্ণতা বাড়ানো হলো, অর্থাৎ θ1 থেকে θ2 করা হলো। উষ্ণতা যদি ধরলাম কি কত করা হলো, θ2 করা হলো, θ2 করা হলো, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত হলো, θ2 মাইনাস θ1। ঠিক আছে, তাই এই তাপমাত্রা পরিবর্তন হওয়ার ফলে এর যে দৈর্ঘ্য সেটা বেড়ে হলো L2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে বলবে। আচ্ছা ছাড়ো, অনেকেই বুঝতে সমস্যা হবে, তাই এটা আগে সংজ্ঞাটা আমরা লিখে নিচ্ছি। এটাকে কী বলে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে উহার প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটে তাকে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, এটাকে নোট করে নাও, তারপরে বোঝাচ্ছি তোমাদের। নোট করা হয়েছে? তাহলে ধরে নাও L1 দৈর্ঘ্যের কোনো ধাতব পাতের প্রথমে উষ্ণতা ছিল θ1। ঠিক আছে, তাকে কিছুটা পরিমাণ তাপ প্রয়োগ করে তার উষ্ণতা পরিবর্তন করা হলো θ2। আর এই তাপ প্রয়োগের ফলে তার যে উষ্ণতা পরিবর্তন হলো, একটু আগেই বলেছি উষ্ণতা পরিবর্তনের ফলে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, আয়তনের মোট কথা আয়তনের পরিবর্তন ঘটে। এখানে দৈর্ঘ্য বলেছে, তাই দৈর্ঘ্যের যে পরিবর্তন হলো, আগে L1 ছিল, পরিবর্তিত হয়ে L2 হলো। আর যেখানে কি তাপ প্রয়োগ করা হলো, যেখানে কি L2 গ্রেটার দেন L1, তাই তো। তাহলে মোট কথা কি, L1 ছিল, θ1 উষ্ণতা ছিল, আরও তাপ প্রয়োগ করা হলো, θ2 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, আর তার দৈর্ঘ্য বেড়ে হলো কি কত, L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, আর উষ্ণতা বৃদ্ধি θ2 মাইনাস θ1। ঠিক আছে, আর বোঝা গেল। তাই এবার কি সংজ্ঞাটা কি বলেছে, একক উষ্ণতা বৃদ্ধিতে, তার মানে L1 দৈর্ঘ্যে যদি L2 মাইনাস L1 বাড়ে, তাহলে একক দৈর্ঘ্যে কত বাড়বে, ঐকিক নিয়মে L2 মাইনাস L1 বাই L1। আর এটা কত তাপমাত্রা বাড়ানোর জন্য, θ2 মাইনাস θ1, তাহলে 2 মাইনাস L1 বাই L1, এটা কতটা তাপমাত্রা বাড়ার জন্য হয়েছে, θ2 মাইনাস
θ1 মানে এতটা তাপমাত্রা বাড়ানোর জন্য এর এতটা দৈর্ঘ্য প্রসারণ এতটা দৈর্ঘ্য বেড়েছে। তো এই জিনিসটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার কনসেপ্টটা এবার তোমরা বুঝলে। তা এবার তোমার গাণিতিকভাবে সেটাকে বোঝাচ্ছি, সেটা বুঝতে এবার আরও সহজে লাগবে। তারপর সেটা খাতায় কী করে পরিবর্তন করবে, তাহলে ধরি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার L1 দৈর্ঘ্যের কোনো ধাতব তারকে উত্তপ্ত করে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাই তো? উত্তপ্ত করে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো এর ফলে এর দৈর্ঘ্য হলো কত? L2। তাহলে কি, তাহলে এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কি ইহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? কতটা বাড়লো প্রথমে হিসাব করব, কতটা বাড়লো? L2 মাইনাস L1 এতটা বাড়লো। কতটা বাড়লো সেটাকে লিখবো, তো বাই কতটার জন্য বাড়লো, কতটা দৈর্ঘ্যের জন্য? L1 দৈর্ঘ্যের জন্য। এখানে লিখবো L1 দৈর্ঘ্যের জন্য বাড়লো। আর কতটা তাপ প্রয়োগ করা হলো? যতটা উষ্ণতার পরিবর্তন হলো, অর্থাৎ আগে θ1 ছিল θ2 করা হলো, তার মানে উষ্ণতা কতটা বাড়লো? θ2 মাইনাস θ1। এটাই হচ্ছে ইহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর একে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আলফা, বা আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। আশা করি ব্যাপারটা খুব সহজ হলো। তাহলে এখান থেকে L2 এর মান বার করব কীভাবে? এখানে সাইডে করছি, এটাকে যদি আলফা বলি, এখানে আলফা লিখে দিই, অনেকটা জায়গা পাবো। তাহলে এখানে L2 এর মান বার করব, তাহলে এখান থেকে কী লিখতে পারি? L2 সমান আলফা ইন্টু L1 ইন্টু θ2 মাইনাস θ1। এক মিনিট, এটা L2 মাইনাস L1, ঠিক আছে? মানে এইটা ইকুয়াল টু এইটা গুণিত এইটা, বুঝতে পারলে? L2 মাইনাস L1। তো এখান থেকে L2 সমান কত লিখতে পারি? মাইনাসটা এদিকে চলে গেলে প্লাস আলফা ইন্টু L1 ইন্টু θ2 মাইনাস θ1 প্লাস L1। তো এখান থেকে এবার কি? L2 সমান, এখানে L1 কমন নেব, L1 ইন্টু আলফা θ2 মাইনাস θ1 প্লাস 1। ম্যাথটা বুঝতে কোনো অসুবিধা হলো? তাহলে L2 মানে কত? এখানে L1 গুণ আছে, মানে L1 আছে, L1 কমন নিলাম, তাহলে কত? আলফা θ2 মাইনাস θ1 প্লাস L1 কমন নিলাম যেহেতু এটার 1। তো আশা করি বোঝা গেল L2 এর মান কত।
ঠিক আছে, এবার আমরা বুঝবো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এবার আমরা বুঝবো কি কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝালাম, ঠিক আছে। এবার একটা বুঝে নিলে বাকিগুলো বোঝা সহজ, ঠিক আছে। এখানে কি ধরি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় L1 দৈর্ঘ্যের হবে না, এটা কি A2 ক্ষেত্রফলের, A2 নয় A1 ক্ষেত্রফলের, তাই তো। তো প্রথম ক্ষেত্রে কি ধরি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় A1 ক্ষেত্রফলের কোনো ধাতব পাতকে, তারকে বলবো না, ওরা তো পাতকে মানাবে, তার হলে দৈর্ঘ্য মানাতো, পাতকে উত্তপ্ত করে θ2 ডিগ্রি করা হলো। এর ফলে এর ক্ষেত্রফলের পরিবর্তন হলো A2, ক্ষেত্রফলের পরিবর্তন হলো কত A2 হলো। তো এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ইহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রকে আগে দৈর্ঘ্যকে আমরা L2 L1 দিয়ে করেছিলাম, তো এবার ক্ষেত্র কি করছি আমরা A2 A1 দিয়ে। তো কত হবে A2 মাইনাস A1, A2 মাইনাস A1, মানে বুঝে নাও প্রথমে ক্ষেত্রফল ছিল A1, পরে হলো A2, তাহলে ক্ষেত্রফল বাড়লো কত A2 মাইনাস A1। আর কতটার জন্য বাড়লো A1 এর জন্য, A1 ক্ষেত্রফলের জন্য। আর উষ্ণতা বৃদ্ধি কত হলো θ2 মাইনাস θ1, তার মানে θ2 মাইনাস θ1 পরিমাণ তাপ দেওয়া হলো। আর এটাকে এই ক্ষেত্রফল বৃদ্ধির গুণাঙ্ককে আমরা আলফা নয়, এটা দৈর্ঘ্যকে আলফা দিয়ে, এটাকে আমরা কি বিটা দিয়ে প্রকাশ করি। বিটা ইকুয়াল টু মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু A2 মাইনাস A1। A2 মানে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে বোঝো তো তোমরা, এই যে কোন ধাতব পাত তার এই যে সারফেস এরিয়াটা, এটাকেই বলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল কতটা বাড়লো, আগে A1 ছিল, বেড়ে ধরে নাও A2 হলো, কতটার জন্য বাড়লো A1 ক্ষেত্রফলের জন্য বাড়লো, আর কতটা উষ্ণতা θ2 মাইনাস θ1 বাড়লো এই জন্য। এবার বুঝতে পারা গেল। ঠিক একইভাবে আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য উহার একক আয়তনে যে আয়তনের পরিবর্তন ঘটে বা মানে আয়তন বৃদ্ধি পায়, তাকেই ওই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এবার গাণিতিকভাবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশিক্ষণ নেবো না, আমাদের মাইকটার চার্জ শেষ হয়ে গেছিলো, এটা শুনতে পেয়েছি নাকি, আসতে বলছি তো মাইকের জন্য জোরে শোনায়। এবার কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি ধরি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো বস্তুর আয়তন, বস্তুর আয়তন A1 বস্তুটিকে কি উত্তপ্ত করে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, এর ফলে উহার আয়তন V1, আয়তন কত V1, এর ফলে উহার আয়তন হলো কত V2, তাই তো। প্রথমে θ1 ছিল আর তার আয়তন ছিল V1,
সেটাকে গরম করা হলো, θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, এর ফলে এর আয়তন কত হলো V2। আর তাহলে তবে এবার কি আর আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ইহার আয়তন প্রসারণ গুণাঙ্ক, ইহার আয়তন প্রসারণ গুণাঙ্ক ইহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত V1 V2 মাইনাস V1, অর্থাৎ আয়তন বাড়লো কত, V1 ছিল V2 হলো, তো V1 ছিল সেখান থেকে V2 হলো, আয়তন কত বাড়লো V2 মাইনাস V1, তাই তো এটাই লিখবো এখানে, আয়তন বাড়লো V2 মাইনাস V1 বাই কত আয়তনের জন্য বাড়লো, V1 আয়তনের জন্য বাড়লো, তো V1 আয়তনের জন্য বাড়লো কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ এতটা তাপ প্রয়োগ করার ফলে তার একক আয়তনে এতটা আয়তন বৃদ্ধি পেল। তো এটাই হচ্ছে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর এই আয়তন প্রসারণ গুণাঙ্ক কে কি দিয়ে প্রকাশ করা হয়, গামা দিয়ে প্রকাশ করা হয়। গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু V2 মাইনাস V1, V1 ইন্টু θ2 মাইনাস θ1। ঠিক আগেভাবে ক্ষেত্রফলটা দেখালাম না, তাহলে যেভাবে দৈর্ঘ্যটা দেখালাম সেভাবে V2 সমান তোমরা বার করতে পারবে। তাহলে V2 সমান কত বার করবো, তাহলে V2 সমান কত বার করবো, তাহলে এখান থেকে V2 মাইনাস V1 সমান গামা ইন্টু V1 ইন্টু θ2 মাইনাস θ1, তাহলে V2 সমান গামা V1 ইন্টু θ2 মাইনাস θ1 প্লাস V1, তাহলে V2 সমান কত, V1 কমন নেব, গামা ইন্টু θ2 মাইনাস θ1 প্লাস 1, ঠিক আছে। আর V2 মান বেরিয়ে গেল। আমি ক্ষেত্রফলেরটাও দেখাই, ক্ষেত্রফলেরটা যদি বিটা ইকুয়াল টু কত ছিল A2 মাইনাস A1 বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1, তাহলে এক্ষেত্রেও A2 কত হবে, A2 সমান A1 কমন নিলাম, বিটা ইন্টু θ2 মাইনাস θ1 প্লাস 1, এটাই বুঝতে পারলে। তা এবার আলফা বিটা গামা অর্থাৎ আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক, আচ্ছা কিছুক্ষণের জন্য রেকর্ডটা স্পিকার ছাড়াই করছি। তাই কি বলছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে একটি সম্পর্ক আছে। মাইক্রোফোনটা এমন সময় পড়াতে পড়াতে কেউ খেয়াল করিনি, চার্জটা শেষ হলো। তাই কি আলফা বিটা গামা এই তিনটের মধ্যে কি সম্পর্ক, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটাকে লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 ইকুয়াল টু আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3, আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3, ঠিক আছে।
এবার এইগুলোর একক আমি বলছি, দেখি স্পিকারটা চার্জে হলো নাকি। আচ্ছা, এবার বোঝাই যে যে এই প্রসারণ গুণাঙ্ক এগুলোর একক কী হবে। প্রসারণ গুণাঙ্ক প্রথমে আলফার ক্ষেত্রে ধরি কত, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। তা এককের ক্ষেত্রে বোঝাই, প্রথমে দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে, তাই তো, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কত, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তাই তো। আর তাপমাত্রার একক কত, সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, সেন্টিমিটার বাই দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য একক সেন্টিমিটার বাই সেন্টিমিটার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। একক যা হবে, এখানে ওপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার কেটে যাবে, তাহলে এর একক লিখব পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক একই। আর বিটার ক্ষেত্রেও একই, বিটার ক্ষেত্রেও কি পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কত, সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিমিটার স্কোয়ার কেটে যাবে, তাহলে কত, পার ডিগ্রি সেন্টিগ্রেড। গামার ক্ষেত্রে কত, এক্ষেত্রেও সেন্টিমিটার কিউব ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিমিটার কিউব কেটে যাবে, তাহলে কত হলো, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তা এবার আসি পার ডিগ্রি সেন্টিগ্রেড গেল। এবার এসআই একক, এটা তো গেল সিজিএস একক। সিজিএস এককে তিনটের প্রসারণ গুণাঙ্কই পার ডিগ্রি সেন্টিগ্রেড। পেনটা পড়ে গেল, উঠাতে পারছি না। এবার কত, এবার এসআই এককে দেখছি। এসআই এককে কি, মিটার হোক সেন্টিমিটার, হ্যাঁ মিটার, এসআই মিটার পার L1 মিটার, আর এটা কি কেলভিন। এসআই এককে তাপমাত্রার একক কি, কেলভিন। তাহলে মিটার কেটে যাবে, তাই একক কী হবে, পার কেলভিন। তেমনি বিটার ক্ষেত্রেও কি হয়, A2 মাইনাস A1 বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1, এটা তো। তাই A2 মাইনাস A1 এর ক্ষেত্রে কি, মিটার স্কোয়ার, A1 এর ক্ষেত্রে মিটার স্কোয়ার ইন্টু কেলভিন, তা উষ্ণতা পরিবর্তনের ক্ষেত্রে মিটার স্কোয়ার কেটে যাবে, তা পার কেলভিন, এটা হচ্ছে একক। তেমনি গামার ক্ষেত্রেও কি, গামার ক্ষেত্রেও হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। তো এক্ষেত্রেও কি, মিটার কিউব, এদিকে V1 এর মিটার কিউব একক θ2 মাইনাস θ1, তার মানে কেলভিন। তো এক্ষেত্রে একক কি, পার কেলভিন। তো এবার বোঝা গেল, একে বলে রুট লেভেলের ফিজিক্স। কী করে কী হচ্ছে একেবারে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তা এক একটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি লিখছি। পিতলের কত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, 19 ইন্টু 10⁻⁻6 কত হয়, পার কেলভিন না পার ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনো একটা হবে। যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে কি পার কেলভিন, যদি সিজিএস হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আর কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেড এই দুটোর তো গ্যাসের আচরণে পড়িয়েছি,
যে তফাৎ কী। তো পার ডিগ্রি সেন্টিগ্রেডই লিখলাম। লোহার কত 11 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। লোহার ক্ষেত্রে 11 নয়, লোহার 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড। ইস্পাতের ক্ষেত্রে কত 11 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তামার ক্ষেত্রে কত 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। জার্মান সিলভারের ক্ষেত্রে কত 18 × 10⁻⁻6 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড। নিকেল ইস্পাতের ক্ষেত্রে কত 9 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর ভিডিও বেশি বড় করব না, আজকে এর জন্য এতদূর। যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিও, নয়তো আমাকে অনেকে পার্সোনালি চেনে, তারাও জানিয়ে দিও, যে কোনো মিডিয়ামেই হোক। ঠিক আছে, তাহলে আজকের জন্য রাখছি। রাধে রাধে, টাটা। আবার আসবো কালকে ফিজিক্সওয়ালা ডায়লগ নিয়ে। হ্যালো বাচ্চো, কে হালচাল করে, তাহলে আসছি।